হে গাইস, আসসালামু আলাইকুম। কি হয়েছিল ম্যাজিক্যাল কিং এর সাথে গল্পের আজকের 6 নম্বর এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। তো বেশি কথা না বলে সরাসরি গল্পতে চলে যাই। মেয়েদের ওয়াশরুমের একটা কক্ষের মধ্যে তাড়াহুড়ো করে প্রবেশ করেছে ডিউক কন্যা এলিন। তার হাতে প্রচণ্ড ব্যথা অনুভব হচ্ছিল। সবার সাথে অডিটোরিয়ামে থাকতে না পারায় তাকে আলাদা একটা জায়গা খুঁজতে হয়েছে। পুরো একাডেমির মধ্যে ওয়াশরুম ছাড়া কোনো নির্জন জায়গা তার মাথায় আসেনি, তাই এখানেই সে। তার হাতের বেদনা যে তার ব্রেসলেট ছাড়া অন্য কিছু নয় সেটা সে জানে। এলিনের হাত থেকে তার ব্রেসলেট হঠাৎ কালো ধোঁয়া বের করতে শুরু করলো। সেই ধোঁয়া থেকে একটা কালো রঙের পাখির উদ্ভব হলো। পাখিটাকে দূর থেকে দেখলে কালো কাক ছাড়া অন্য কিছুই মনে হবে না, তবে কাছে থেকে দেখলে বোঝা যাবে তার গায়ের পলকগুলো সাধারণ কালো কাকের পলকের মতোই। কালো রঙের আগুন জ্বলছে পাখিটার প্রতিটা পালক থেকে। এলিন তার হাতের যেখানে ব্রেসলেট ছিল সেখানে পুরা দাগ দেখতে পারলো। কি হয়েছে তোমার সাথে? আমার হাত এভাবে জ্বলছে কেন? পাখিটি বলল, আমি দুঃখিত, তবে আমি হঠাৎ জিডুরির এনার্জি অনুভব করতে পেরে নিজের ফ্লেম কন্ট্রোল করতে পারিনি। এলিন বলল, জিডুরি? এলিন অবাক হয়ে গেল নামটা শুনে। তারপর আবার প্রশ্ন করল এলিন, তাহলে শেষ চাবি উপস্থিত হয়েছে? পাখিটা তার ডানা বাড়ি দিতে লাগলো। তার ডানা থেকে কালো আগুন বের হচ্ছিল, যেটা অনেকটা নজর কাড়া দৃশ্য। তবে এলিনের আগ্রহ সেদিকে নয়। এলিন বুঝতে পেরেছে তার রাস্তার মধ্যে আরেকজন চলে এসেছে, যে কিনা তার স্বপ্নের ব্যক্তির সাথে এলিনের সাক্ষাৎকে আটকে ফেলবে। এলিন পাখিটার উত্তর অপেক্ষায় রয়েছে। পাখিটা বলল, যেহেতু জিডুরি উপস্থিত হয়েছে তাই আমি নিঃসন্দেহে বলতে পারছি যে সবগুলো চাবি এই ওয়ার্ল্ডের মধ্যে আছে। আমি জিডুরির এনার্জি খুঁজে বের করতে না পারলেও বাকি 3 চাবির এনার্জি লোকেশন সম্পর্কে ধারণা দিতে পারবো। এলিন বলল, যেহেতু বাকি 3টি চাবি টাওয়ারের মধ্যে রয়েছে তাই আমাদের টাওয়ারের মধ্যেই তো প্রবেশ করতে হবে, তাই না? তখন পাখিটি আবার বলল, সেটা ঠিক, তবে আপনার এই শরীর নিয়ে আপনি কখনো বাকি চাবিগুলো সংগ্রহ করতে পারবেন না। আপনাকে শক্তিশালী হতে হবে। এলিন বলল, তোমার মাস্টারের সকল স্মৃতি এবং তার জ্ঞান তোমার ভিতরে রয়েছে, তাই শক্তিশালী হওয়া সময় লাগবে না। যেহেতু আমার অ্যাট্রিবিউট আনলক হয়েছে তাই আমি টাওয়ারে প্রবেশের পূর্বে আমার সমস্ত ফোকাস লেভেল আপে রাখব। পাখি বলল, আপনি কি সত্যি আমার মাস্টারের জায়গা নিতে চান না? পাখিটা অনেক আগ্রহে প্রশ্ন করল। এলিন কিছুক্ষণ ভাবল এবং সর্বশেষে উত্তর দিল, এই পাওয়ার, এই ক্ষমতার যোগ্য আমি নই। আমি শুধু তার পাশেই থাকতে চাই। তার পাশে থেকে এই নষ্ট হয়ে যাওয়া পুরো ওয়ার্ল্ডকে ঠিক করতে চাই। পাখিটি বলল, তাহলে আমার সাজেশন থাকবে আপনি প্রথমে জিডুরিকে খুঁজুন। যেহেতু আপনি নিজে মাস্টারের জায়গা দখল করতে চান না, তাই আমি বলবো আপনি সেটা জিডুরির হোস্টকে সাহায্য করুন। তখনই এলিন বলল, সেটা কেন? পাখিটি বলল, আমার কাছে মাস্টারের সকল জ্ঞান থাকলেও জিডুরি সম্পর্কে তেমন কিছুই সেখানে উপস্থিত নেই বা অবস্থিত নেই। আর তাছাড়াও আমাদের 5 চাবির মধ্যে জিডুরি একজন ছিল যে মাস্টারের সবচেয়ে রয়্যাল ছিল। যেহেতু আপনি মাস্টারের জায়গা নিতে চান না, তাই আমি বলবো আপনি জিডুরির হোস্টকে টাওয়ারে ঢোকার পূর্বেই খুঁজে বের করুন। এলিন বলল, টাওয়ারে ঢোকার পূর্বেই বের করব কিভাবে? পাখিটি বলল, যদিও আমি জিডুরির এনার্জি লোকেশন ট্র্যাক করতে পারছি না, তবে আমি অনুভব করতে পারছি জিডুরি আমাদের খুব কাছেই রয়েছে। এলিন বলল, যদি তার হোস্ট আমাকে বিশ্বাস না করে? এলিন চিন্তিত হয়ে বলল। পাখিটি বলল, আমার যতদূর মনে পড়ে জিডুরি সেল রয়েছে, তার অধিকাংশ স্মৃতিও হারিয়ে ফেলেছে। আমার মনে হয় না চাবির সম্পর্কে সে কোনো কিছু জানে। বাকিটা আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন? এলিন বলল, হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। এলিনের মুখে একটা হাসির দেখা দিল, যেটা অনেক মিষ্টি দেখতে ছিল। হয়তো কোনো ছেলে দেখলে সেটাই ঘায়েল হতো, কিন্তু এখানে আপাতত কেউ ছিল না। কালো আগুনের পাখিটা আবার এলিনের ব্রেসলেটের মধ্যে প্রবেশ করলো। এলিন ভাবতে লাগলো, জিডুরি হোক কিংবা পিডুরি, হোস্ট আমার পছন্দ না হলে সে কখনো তার জায়গা নিতে পারবে না। আমি আমার পছন্দ মতো হোস্ট খুঁজে বের করাবো তার জন্য। এবারে ঘটনা শিফট হয়ে অডিটোরিয়ামের মধ্যে।
একজন বাদে সবার টেস্ট সম্পূর্ণ হয়েছে। ছেলেদের মধ্যে শুধু 5 জন অ্যাট্রিবিউট আনলক করতে পারেনি, মাত্র 2 জন ছেলেই শুধু অ্যাট্রিবিউট আনলক করতে পেরেছে। ডিউক পুত্র এডওয়ার্ড যে লাইটনিং এবং ওয়াটার অ্যাট্রিবিউট আনলক করেছে, যেটা সবার নজর কেড়ে নিয়েছিল। তবে তার থেকেও নজর কাড়া জিনিস হয় যখন আরও একজন একসাথে ফায়ার এবং লাইটনিং দুটো অ্যাট্রিবিউট আনলক করে। সবাই ছেলেটার পরিচয় সম্পর্কে জানার জন্য আগ্রহ ছিল, তবে শিক্ষক ডিয়ারা যখন সবাইকে জানায় সে একজন কমনার, তখন পুরো অডিটোরিয়াম চুপ হয়ে যায়। একজন কমনার যে ফায়ার এবং লাইটনিং অ্যাট্রিবিউট প্রথমেই একসাথে আনলক করে, এটা অবিশ্বাস্য কোনো কল্পনা কাহিনী না হওয়া ছাড়া আর কী বা হতে পারে। এবার আবারও এলিনের দিকে। ওয়াশরুম থেকে এলিন চলে আসলো। মাইরা চিন্তিত হয়ে জিজ্ঞাসা করলো, শরীর কি খারাপ অনেক? এলিন বলল, না ঠিক আছে, একটু মাথা ঘোরাচ্ছিল পূর্বে। মাইরা বলল, ও তুমি তো অনেক ইন্টারেস্টিং একটা জিনিস মিস করেছো। একজন ছেলে লাইটনিং এবং ফায়ার অ্যাট্রিবিউট আনলক করেছে। অনেক হাসি মুখে মাইরা বলল, তবে এলিন সেটাকে বিশ্বাস করতে পারছিল না। এলিন বলল, তুমি মজা করছো? মাইরা বলল, আরে না সত্যি। এলিন বলল, তাহলে তো তাদের পরিবার উচ্চ একটা পদ পাবে, কিংয়ের থেকেও। মাইরা বলল, তুমি বিশ্বাস করবে না, কিন্তু সে কোনো নোবেল নয়, বরং একজন কমনার। এলিন বলল, মাইরা তুমি মজা করো না তো। একাডেমির টেস্টগুলো এমনভাবে নেওয়া হয় যাতে সকল ট্যালেন্টেড কমনার বাদ পড়ে যায়, আর তুমি বলতেছো একজন কমনার ফায়ার এবং লাইটনিং অ্যাট্রিবিউট একসাথে আনলক করেছে? মাইরা বলল, বিশ্বাস আমারও হচ্ছে না। আমার মনে হয় ছেলেটা কিং কিংবা 2 ডিউকের গোপন সন্তান হতে পারে, কিংবা অন্য কিংডমের কোনো প্রিন্স হবে। মাইরা হেসে কথাটা বলল। এদিন রেগে গিয়ে বলল, ফাজলামি বাদ দাও, ছেলেটাকে নিয়ে আমাদের ভাবতে হবে না। এম্পায়ার থেকে লোক এসে ঠিকই তাকে নিয়ে চলে যাবে। টেস্ট এখনো শেষ হয়নি। মাইরা বলল, আর একজন আছে, ছেলেটাকে দেখে মনে পড়েছে এটা সেই ছেলে যাকে আমার লেটারটা দিয়েছিলাম। আমি আগ্রহী ও কি অ্যাট্রিবিউট আনলক করবে সেটা দেখার জন্য। এলিন বেশ কিছুক্ষণ অ্যালেক্সের দিকে তাকিয়ে দেখতে রইল। ছেলেটাকে দেখে কোনো অংশে একজন কমনার মনে হচ্ছিল না, তারপরে সে সেদিকে আগ্রহী হলো না। এলিন মনের মধ্যে একটা হাসি দিল। এলিন ভাবছে যদি ছেলেটা কোনো অ্যাট্রিবিউটে আনলক না করতে পারে তাহলে মাইরাকে অনেকভাবে রাগাতে পারবে, তাই সুযোগ হাতছাড়া করতে চাইল না সে। মাইরার যে ছেলেটার উপরে আগ্রহ রয়েছে এটা বুঝতে পেরেছে এলিন, তবে সে বুঝতে পারছে না মাইরা একজন কমনারের উপরে আগ্রহ দেখাবে কেন। এদিকে সর্বশেষ অ্যালেক্স বাকি রয়েছে, অর্থাৎ এই গল্পের নায়ক। ছেলেদের মধ্যে বেশ অনেকজন ট্যালেন্টেড ছিল, 2 জন শুধু 2টো অ্যাট্রিবিউট আনলক করেছে, আর বাকিদের মধ্যে 2 জন ফায়ার এবং বাকি সবাই যথাক্রমে এয়ার, আর্থ, পয়জন, প্ল্যানেট, লাইট অ্যাট্রিবিউট আনলক করেছে। অ্যালেক্স মানা স্টোরের দিকে এগিয়ে গেল। তার মাথায় অনেক চিন্তা, তবে আপাতত সে চিন্তিত একপাশে রেখে স্টোনের উপরে হাত রাখলো। মানা স্টোনের সাধারণ রং সব সময় নীল কালারের থাকে, যেটা বিভিন্ন অ্যাট্রিবিউট এবং তাদের ক্ষমতা অনুযায়ী রং পাল্টায়। তাছাড়া স্টোনের ভিতরে কিংবা চারপাশে সেই অ্যাট্রিবিউটের উদাহরণও দেখা যায়, যেমন এডওয়ার্ডের লাইটনিং অ্যাট্রিবিউট আনলকের সময় স্টোনের চারপাশ দিয়ে ছোট ছোট লাইটনিং দেখা দিয়েছে। ওয়াটার অ্যাট্রিবিউটের সময় ছোট ছোট বুদবুদ আকারে পানির বল দেখা দিয়েছে। প্লান্ট অ্যাট্রিবিউটের সময় স্টোনের চারপাশ দিয়ে গাছের পাতা বের হয়। লাইট অ্যাট্রিবিউটের সময় উজ্জ্বল আলো দেখা যায়। ফায়ার অ্যাট্রিবিউটের সময় আগুন জ্বলে ওঠে স্টোনের চারপাশ দিয়ে। এরকম বিভিন্ন অ্যাট্রিবিউটের বিভিন্ন সংকেতের মাধ্যমে বোঝা যায় কার অ্যাট্রিবিউট কোনটা। অ্যালেক্স তার হাত স্টোন অর্থাৎ পাথরের উপরে রাখলো। হঠাৎ পুরো পাথর কালো হয়ে গেল। একজন পাথরের উপরে হাত রাখার পরে কিছুক্ষণ পরেই তার অ্যাট্রিবিউট আনলক হয়ে চিহ্ন দেখা যাবে সেটা কোন অ্যাট্রিবিউট, এবং কিছু মুহূর্ত পরে আবার পাথরের পূর্বের মতো ফিরে আসবে পাথর। হাত তখনও রাখতে হয় স্টোনের উপরে, কারণ তখনই দ্বিতীয় অ্যাট্রিবিউট আনলক হওয়ার সম্ভাবনা থাকে। তবে অ্যালেক্সের ক্ষেত্রে সেটা হচ্ছে না। কেউ হাত রাখার পরে স্টোনে কোনো পরিবর্তন না হলে বোঝা যায় তার কোনো অ্যাট্রিবিউট আনলক হয়নি। অ্যালেক্স পাথরে হাত রাখার পর সময় যত যাচ্ছে এমন মনে হচ্ছে স্টোন তত বেশি কালো হচ্ছে। কিছু সময় পরে মানা স্টোনটা একদম কালো রঙে পরিণত হয়ে
ঠাস করে শব্দ করে ভেঙে গেল। একটা কাঁচ ভাঙার মতো আওয়াজ হলো, যদিও সবার নজরে পড়লো না। তবে অ্যালেক্স ঠিকই দেখতে পেল ভাঙা স্টোনের মধ্যে থেকে কালো রঙের ধোঁয়া বের হয়ে তার রিংয়ের মধ্যে প্রবেশ করছে। সবাই অনেক ভয় এবং অবাক হলো, কিন্তু তারা সবাই এতটুকু জানে যে এটা এই ছেলের কাজ হবে না। সবার ভয় ভাঙাতে শিক্ষক ডিয়ারা বলতে লাগলেন, ভয়ের কোনো কারণ নেই, যেহেতু এবার বেশ কয়েকজন শক্তিশালী অ্যাট্রিবিউট আনলক করতে পেরেছে, তাই এই মানা স্টোন সকল এনার্জি ধরে রাখতে পারেনি, তাই সেটা ভেঙে গিয়েছে। আজকের জন্য এখানেই শেষ। কাল সবাইকে সকালে একাডেমিতে আসতে হবে। কাল ক্লাসের মধ্যে সবাইকে ক্লাস টাইটেল দেওয়া হবে। শিক্ষক বেরিয়ে গেল। অডিটোরিয়ামের সবাই একে অপরের সাথে মুড়মুড় করতে লাগলো। একজন বলল, ডার্ক অ্যাট্রিবিউট, এটাকে তো সবচেয়ে দুর্বল অ্যাট্রিবিউট বলা হয়। আরেকজন বলল, আজ পর্যন্ত শক্তিশালী কোনো স্পেল তৈরি হয়নি ডার্ক অ্যাট্রিবিউটের। আরেকজন বলল, ডার্ক অ্যাট্রিবিউট আনলক করলেও কেউ ব্যবহার করে না, এই ছেলের তো ভাগ্যই খারাপ। আবার আরেকজন বলল, একজন কমনার থেকে আর কি আশা করবে, লক্ষ্যের মধ্যে না হয় একজনই ট্যালেন্টেড থাকে, সেখানে আমাদের মতো নোবেল সবাই ট্যালেন্টেড হয়। সবাই একে অপরের সাথে কথা বলা শেষ করার পরে অডিটোরিয়ামের থেকে বের হতে শুরু করলো। শিক্ষক হাঁটতে হাঁটতে অডিটোরিয়াম থেকে বেরিয়ে গেল। সে খুব দ্রুত হাঁটতে লাগলো, তবে তার কাছে মনে হচ্ছিল তার পা একদমই চলছিল না। সে তার রুমের মধ্যে প্রবেশ করেই দরজা বন্ধ করে দিল। একাডেমির প্রতিটা শিক্ষকের জন্য বিভিন্ন বিভিন্ন রুম বরাদ্দ করা হয়ে থাকে। রুমের দরজা বন্ধ করার পরই শিক্ষক ফ্লোরের উপরে বসে পড়ল। একটু পূর্বে কী হয়েছিল সে নিজেও জানে না, তবে কিভাবে সম্ভব? সকল অ্যাট্রিবিউটের মধ্যে সবচেয়ে দুর্বল অ্যাট্রিবিউট হলো ডার্ক, যেটা সম্পর্কে পুরো কিংডম জানে। তবে ডিয়ারা যখন ছেলেটার অ্যাট্রিবিউট টেস্টের সময় নজর রেখেছিল স্টোনের মধ্যে, তার কাছে মনে হচ্ছিল সে তার শরীরটা একটু হলেই সেই স্টোনের মধ্যে প্রবেশ করত। শিক্ষক আর কিছু ভাবল না। ডার্ক অ্যাট্রিবিউট কখনো এমন করতে পারে না। হয়তো বেশি স্ট্রেসের কারণে তার শরীর ক্লান্ত ছিল, তাকে একটু রেস্ট নিতে হবে। শিক্ষকের শরীরের মানা এনার্জি শেষ হয়ে গিয়েছে, যেটার কারণে তার শরীর অনেক ক্লান্ত হয়ে গিয়েছে। এনার্জি ব্যবহারের জন্য শরীরের স্টামিনা প্রয়োজন হয়, যার কারণে অতিরিক্ত এনার্জি ব্যবহারে শরীর দুর্বল হয়ে যায় এবং শরীরের লিমিটের উপরে ব্যবহার করলে অনেক সময় মৃত্যুও হতে পারে। শিক্ষক তার বিছানার উপরে থাকা আরেকটা মানা স্টোরে হাত দিল এবং সেটার এনার্জি অ্যাবজর্ব করতে করতে ঘুমিয়ে গেল। এবারে ক্যারেক্টার শিফট, অ্যালেক্স রূপে, অর্থাৎ নায়কের রূপে। টেস্ট শেষ হয়েছে, সবাই একাডেমি থেকে বেরিয়ে গেল। অন্য কারো সম্পর্কে কারো কোনো ভাবনা নেই, সবাই শুধু নিজেদের নিয়েই ভাবছে। একাডেমিতে কাল থেকে তারা প্রবেশ করতে পারবে এবং এর থেকে খুশির কি আছে? আমি আমার বাসার জন্য রওনা হতে যাচ্ছিলাম, তবে একাডেমির গেটের বাইরে যেতে যাব তখনই আমি নিজেকে আবারও একটা পরিচিত কক্ষের মধ্যে আবিষ্কার করলাম। এক পলকের মধ্যে আমি প্রিন্সিপালের অফিসে চলে আসব, সেটা কখনো আশা করিনি। আমার সামনে বসে আছে প্রিন্সিপাল, যার কারণে একটা বড় আকারের স্টোন রয়েছে সেখানে। স্টোনটা অনেকটা পূর্বের মানা স্টোনের মতোই দেখতে, তবে পার্থক্য শুধু আকারে। এটা সেটার থেকে অনেক, অর্থাৎ 3 গুণ বড় হবে আকারের দিক দিয়ে। আর তাছাড়া স্টোনটা একদম স্বচ্ছ নীল রঙের, যেটাকে দেখলে মনে হবে খোলা আকাশের দিকে তাকিয়ে আছে। আমি প্রথমত প্রিন্সিপালের ক্ষমতায় আগ্রহী হলাম। সে এক পলকের মধ্যে আমাকে বাইরে থেকে তার রুমের মধ্যে নিয়ে আসলো। এটা অনেক শক্তিশালী একটা ক্ষমতা, এমন স্কিল আমার কাছে থাকলে অনেক ভালো হতো। আমি তোমাদের টেস্ট পূর্বে দেখেছিলাম দূর থেকে। একটা লো লেভেলের মানা স্টোন সাধারণত 100 জনের 2টো অ্যাট্রিবিউট আনলক করলেও কখনো এনার্জি হারায় না। যেটা আমি দেখলাম সেটা বিশ্বাসই হচ্ছিল না। হয়তো আমাদের দেওয়া স্টোনের ত্রুটি ছিল। আমি চাই না যে কোনো ছেলে মেয়ে বাইরে গিয়ে বলুক একাডেমির স্টোন ভাঙার জন্য তারা শুধু একটা অ্যাট্রিবিউট আনলক করতে পেরেছে। তাই সেটা এড়াতে তোমাকে একটা হাই লেভেল মানা স্টোন ব্যবহারের সুযোগ দেওয়া হবে। এটাই অন্য কোনো অ্যাট্রিবিউট আনলকের সম্ভাবনা পূর্বেরটার থেকে অনেক বেশি রয়েছে। প্রিন্সিপালের হঠাৎ কথা শুনে আমি চমকে গেলাম। সে অনেক সিরিয়াস লুক দিয়ে কথাটা বললো আমাকে। আমি ভালো করে তার কথার অর্থ না বুঝতে পেরে তাকে জিজ্ঞাসা করলাম, বুঝলাম না আমি। সে বলল,
আমি আবারও অ্যাট্রিবিউট আনলকের সুযোগ দিতে চাই তোমাকে। সাধারণ এরকম সুযোগ 6 মাস পরে পরে পায় সবাই, কিন্তু আজকের স্টোন ভাঙার কারণে সেটা এখন দিচ্ছি তোমাকে। এই স্টোনে একজনের 3টা অ্যাট্রিবিউট আনলকের সম্ভাবনা থাকে। প্রিন্সিপাল ছোট্ট একটা হাসি দিয়ে বলল কথাটা। তার হাসির অর্থ আমি বুঝতে পারলাম না, তবে আমি তার প্রস্তাবে রাজি না হয়ে পারলাম না। ডার্ক অ্যাট্রিবিউটকে সবচেয়ে দুর্বল অ্যাট্রিবিউট বলা হয়। আমারও কিছু শক্তিশালী অ্যাট্রিবিউটের দরকার ছিল। প্রিন্সিপাল তার সামনের স্টোন আমার দিকে এগিয়ে দিলেন। আমিও সময় নষ্ট না করে সেটার উপরে হাত দিলাম। তবে এবারও পূর্বের থেকে বিপরীত কিছু হলো না। তবে এবারে শুধু স্টোনটা কালো হলো না, বরং পুরো প্রিন্সিপালের রুমটা কালো অন্ধকারে ছেয়ে গেল। আমার মনে হচ্ছিল আমার শরীরের সকল এনার্জি বেরিয়ে যাচ্ছিল। কিছুক্ষণের মধ্যেই আমার চোখ বন্ধ হয়ে আসলো। তারপরে আর কিছুই মনে রইল না। প্রিন্সিপাল পুরো ঘেমে গিয়েছিল। তার মনে হচ্ছিল সে পুরো অন্ধকার একটা দুনিয়ার মধ্যে প্রবেশ করতে যাচ্ছিল, কিন্তু সব কিছু আবার পূর্বের মতো হয়ে যায় কয়েক মুহূর্তের মধ্যে। প্রিন্সিপালের মনের মধ্যে যেন হাঁপ ছেড়ে বাঁচল সে অ্যালেক্সকে ফ্লোরের উপরে পড়ে থাকতে দেখলো। একজন মানুষের মধ্যে এতটা ডার্ক এনার্জি থাকতে পারে সেটা প্রিন্সিপালের ধারণার বাইরে ছিল। সে তার চোখের ইশারার মাধ্যমে অ্যালেক্সের সেন্সলেস শরীরকে উপরে তুলল এবং পাশে একটা লম্বা চেয়ারের উপরে শুয়ে দিল। অ্যালেক্সের শরীরে এত এনার্জি কেন কিভাবে আসলো সেটা প্রিন্সিপাল জানে না, তবে সে একটা জিনিস জানে যে এই এনার্জির মাধ্যমে সে তার শরীরকে আবার ঠিক করতে পারবে। তার নজর অ্যালেক্সের উপর থেকে এখন চলে আসলো টেবিলের উপরে, উচ্চ লেভেলের মানা স্টোনের উপরে। এটা ভেঙে যায়নি, স্টোনটা একদম গাঢ় কালো রূপ নিয়েছে, যেটার চারপাশ দিয়ে অনেক কালো ধোঁয়া বের হচ্ছে। প্রিন্সিপাল তার কম বয়স্ক রূপে ট্রান্সফর্ম হলো আবারও এবং গলা থেকে চেইনটা খুলে বের করলো। অ্যালেক্স তার বাসায় ফিরেছে। একাডেমি থেকে একজন শিক্ষক তার ম্যাজিক্যাল ঝাড়ু দিয়ে অ্যালেক্সকে বাসায় দিয়ে গিয়েছে। মারিয়া অ্যালেক্সের জন্য সারাদিনই চিন্তিত ছিল। সে কাল সকালে তার আলকেমি ম্যাজিক ব্যবহার করেছিল, যেটার মাধ্যমে অ্যালেক্সের সকল এনার্জি সেল হয়েছিল। আলকেমিস্টরা এমন কিছু মেডিসিন তৈরি করতে পারে যেটার মাধ্যমে একজনের শরীরে যে কোনো এনার্জির চলাচল বন্ধ করা যায়। কাল প্রিন্সিপালের অফিসে এনার্জি টেস্টের সময় এজন্যই মারিয়া অনেক কনফিউজড ছিল এবং কনফিডেন্ট ছিল। সে অ্যালেক্সের মানা এনার্জি বাদে সকল এনার্জি সেল করে রেখেছিল, যদিও সেটা মাত্র একদিনের জন্য ছিল। তাই আজ মারিয়া অনেক চিন্তিত ছিল। ছেলেকে যতটা স্বাভাবিকভাবে রাখা যায়, এখন তাদের পরিচয় প্রচার হলে অ্যালেক্স হয়তো এমন সাধারণ জীবন উপভোগ করতে পারবে না কখনো। তাই অ্যালেক্সকে আপাতত সময়ের জন্য নিজেদের ছায়া থেকে দূরে রাখার চেষ্টা করছে, যদিও সেটা কিছু সময়ের জন্য। তারপরও এই সময়টা অ্যালেক্সের জন্য গুরুত্বপূর্ণ হবে। মারিয়া তার ভাবনাগুলো বাদ দিয়ে ছেলের ঘুমন্ত কপালে একটা চুমু দিয়ে রুমের আলো বন্ধ করে বেরিয়ে গেল। সে তার রুমের মধ্যে গিয়ে তার স্বামীকে বলতে লাগলো, পরের মিশনে যাবে কবে? তার স্বামী বলল, হঠাৎ এই প্রশ্ন জিজ্ঞাসা করছো? কাল বিকালেই যাব। মারিয়া বলল, কাল অ্যালেক্স ফিরলে ওকে সাথে করে নিয়ে যাবে? তার স্বামী বলল, কিন্তু কালকে ডিমনিক বিস্ট তো একটা 2-headed স্নেক, তুমি তো পূর্বে বিস্ট শিকারের সময়ে ওকে সাথে নিতে দাওনি। মারিয়া বলল, আমি চাই কাল তুমি ওকে দেখাও ওর এনার্জি কেমন। অ্যালমন্ড আর কিছু বলল না। সে অনেকদিন হলো তার শক্তি ছেলেকে দেখাতে যাচ্ছিল, কিন্তু মারিয়ার কারণে সে পারেনি। মারিয়া কী ভাবছে সেদিকে অ্যালমন্ড না খেয়াল করে এই খুশিতেই রাত পার করে দিল। প্রত্যেকবার বাবাই চায় তাদের সন্তান দেখুক তাদের বাবার ক্ষমতা। অ্যালমন্ড ব্যতিক্রম নয়। সে চায় অ্যালেক্স তার ক্ষমতা দেখে অবাক হয়ে নিজেই শিখতে চাইবে সেসব। তাই অনেক উত্তেজনায় আছে অ্যালমন্ড। তবে মারিয়া অন্যদিকে অ্যালেক্সকে সাধারণ জীবনের উপভোগ করার সুযোগ দিলেও ভবিষ্যতের বিষয় সে এড়াতে পারছে না। তাই অ্যালেক্সকে কিছুটা প্রস্তুত তো তাকে করতেই হবে। ডিউক উইকেলের ক্যাপিটাল ম্যানশনের মধ্যে একটা বিশাল কক্ষের মধ্যে একটা বিশাল বিছানার উপরে শুয়ে ঘুমাচ্ছে এলিন। তার হাতের ব্রেসলেট থেকে কালো ধোঁয়া বের হচ্ছে, যেটা এলিনের কপালের উপর দিয়ে ঘোরাঘুরি করছে। এলিন স্বপ্ন দেখছে, আবারও সেই একই স্বপ্ন। একটা চেহারাহীন ছোট ছেলের জীবনের কাহিনীকে সে স্বপ্ন দেখছে। আজ পর্যন্ত তার চেহারা সে কখনো দেখতে পায়নি। তার হাতের ব্রেসলেট তাকে এই চেহারা অর্জনের সুযোগ দিয়েছিল, কিন্তু এলিন আয়নায় এই চেহারা দেখতে নয়, বরং নিজের চোখ দিয়ে আয়না ছাড়া এই চেহারাবিহীন চেহারাটাকে দেখতে চায়।
তার হাত ধরে এই ভাঙা ওয়ার্ল্ডটাকে ঠিক করতে চায়। স্বপ্নের মধ্যে তার আরও একটা রাত পার হয়ে গেল। এবারে ঘটনা শিফট। টাওয়ারের মধ্যের অবস্থা। একটা অজানা জায়গা থেকে একটা মৃত ড্রাগনের মাথার উপরে বসে আছে এক ব্যক্তি। তার ব্যবহার করা বিশাল হেভিওয়েট 2 হেডেড সোর্ড ড্রাগনের চোখের মধ্যে গাঁথা রয়েছে। ড্রাগনের ব্লাডে চারপাশে ছোট্ট একটা পুকুর তৈরি হয়েছে। লোকটার দৈত্যের মতো শরীর বসা থেকে উপরে উঠল। তার উচ্চতা 7 ফুটের মতো হবে। শরীরের উচ্চতার সাথে তার প্রতিটা মাংসপেশি অনেক ফোলা এবং মোটা। এরকম ফিগার কেউ তাকে দেখলে দৈত্য হলে ভুল করবেই। তার মুখে একটা হাসি দেখা দিল। অবশেষে শেষ চাবির আবির্ভাব হয়েছে। বাকিরাও বসে থাকবে না এখন। আমাকেও আমার চাল চালতে হবে এখন। একবার সব চাবি আমার হাতে আসলে এই পুরো ওয়ার্ল্ড আমার হাতের মুঠোয় থাকবে। লোকটা একটা হাসি দিয়ে একটা শব্দে শোনা গেল পুরো টাওয়ারের মধ্যে। 60 ফ্লোর বস ফায়ার ড্রাগন হত্যা হয়েছে। পরবর্তী ফ্লোর সকলের জন্য আনলক হয়েছে। পরবর্তী ফ্লোরে প্রবেশ করে কে, যেহেতু চাবিগুলো সব নিচের ফ্লোরে রয়েছে। লোকটা একটা হাত দিয়ে তার বিশাল শট ড্রাগন থেকে চোখ উঠিয়ে ঘাড়ের উপরে রাখলো এবং আবারও বলতে লাগলো, ওয়ার্ল্ড সাবধান হয়ে যাও, তোমার কিং এর জন্ম হতে চলেছে। হা 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 হা। একটা পৈশাচিক হাসি দিল লোকটা। একাডেমিতে আজ প্রথম ক্লাস শুরু হওয়ার কথা ছিল, তবে প্রিন্সিপাল বিনা কারণে একাডেমি 1 সপ্তাহের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন। সকালে এক পোস্টম্যান জাদুর ঝাড়িতে বসে সবার বাসায় একটা করে চিঠি পাঠিয়ে দিয়েছে। চিঠিতে একাডেমি 1 সপ্তাহের জন্য বন্ধ থাকবে সেটা উল্লেখ ছিল। সবার মতো অ্যালেক্সের কাছেও চিঠিটা এসেছে। অ্যালেক্স অনেক আগ্রহ ছিল আজকের ক্লাসের জন্য, কারণ সেখানে ম্যাজিক সম্পর্কে অনেক কিছু জানতে পারত। তবে সে মন খারাপ করে বসে আছে। তার এই অবস্থা দেখে মারিয়া এগিয়ে গেল তার কাছে। সে বলল, যদিও আমি মানা এনার্জি সম্পর্কে তেমন কিছু জানি না, তারপরও আমি সাধারণ কিছু একটা ধারণা দিতে পারবো এনার্জি কিভাবে কাজ করে সেটা সম্পর্কে। মারিয়ার কখনো অ্যালেক্সকে ম্যাজিক সম্পর্কে শেখানোর চেষ্টা করেনি, এমনকি লজ্জায় অ্যালেক্সও কখনো শিখতে চায়নি। তবে মারিয়া ছেলের মন খারাপ দেখতে পেয়ে বুঝতে পারলো সে যে ম্যাজিকের ওপরে অনেক আগ্রহ তার। যারা এনার্জি ব্যবহার করতে পারে তাদের সবাইকে নিজেদের এনার্জি অনুভব করতে হয়। প্রথমত এনার্জি অনুভব করার জন্য চোখ বন্ধ করে সমস্ত ফোকাস শরীরের মধ্যে রাখতে হয়। তখন দেখবে অন্ধকারের মধ্যে উজ্জ্বল আলোর উদয় হবে। এই আলোটাই তোমার শরীরে মানা এনার্জি। মারিয়া কথাটা বলল। তখন অ্যালেক্স বলল, কেন, এনার্জি তো শরীরের মধ্যেই থাকে, ঠিক না? মারিয়া বলল, হ্যাঁ সেটা ঠিক, তবে সেসব এনার্জি মানা কোরের মধ্যে থাকে না। চোখ বন্ধ করার পরে যে উজ্জ্বল আলো দেখতে পারবে সে নিজেই মূলত কোরের মধ্যে জমা হয়। এনার্জি জমা করার পরই একজন স্পেল ব্যবহার করতে পারবে। অ্যালেক্স বলল, আচ্ছা আম্মা, স্পেলগুলো ব্যবহারের জন্য মুখ দিয়ে স্পেল পড়ার দরকার আছে? আপনাকে দেখেছি স্পেল পড়তে, একাডেমির এক শিক্ষককেও দেখেছি। মারিয়া বলল, স্পেল জিনিসটা অনেক জটিল। সকল স্পেল ব্যবহারের জন্য স্পেল পড়তে হয়। এটা সবচেয়ে সহজ নিয়ম স্পেল ব্যবহারের। তবে একটা স্পেল পড়তে একজনের এক রকম সময়ের প্রয়োজন হয়। ফাইটের সময় এজন্য মেগারা বিপদে পড়ে। তবে প্রতিটা স্পেলের সময় কমানো যায়। এটার জন্য প্র্যাকটিস এবং দক্ষের প্রয়োজন হয়। অ্যালেক্স বলল, স্পেল পড়া ছাড়া কি ব্যবহার করা যায় না ম্যাজিক স্পেল? মারিয়া বলল, যায়, তবে সেটা শুধু উচ্চ লেভেল মেগা করতে পারে। উচ্চ লেভেলে উঠলে মানা এবং স্পেল সম্পর্কে অনেক বেশি জ্ঞান থাকে। তখন যে কোনো স্পেল সম্পর্কে ভাবলেই সেই স্পেল তারা ব্যবহার করতে পারে। অ্যালেক্স আরও বেশি কিছু জিনিস শুনলো তার আম্মার থেকে। অ্যালেক্সকে আবারও আগ্রহী দেখে মারিয়া অনেক খুশি হলো। সে হাসি মুখে বাসার কাজ করতে চলে গেল। এবারে ক্যারেক্টার শিফট। অ্যালেক্স অর্থাৎ নায়কের রূপে। নায়ক ভাবতেছে, আমার থেকে বেশ কিছু জিনিস জানতে পেরেছি, যদিও এগুলো ততটা সাহায্য করবে না যতটা না একাডেমিতে গেলে করতো। তবে আমি ম্যাজিক সম্পর্কে সাধারণ একটা জ্ঞান অর্জন করতে পেরেছি। স্পেল অনেকটা আমার স্কিলের মতো কাজ করে। আমি যদি মুখ থেকে স্কিলের নাম বলি তাহলে সেটা অ্যাক্টিভ হবে। আমি ঘর থেকে বাইরে আসলাম। পিছনে ছোট একটা বাগিচা রয়েছে যার পাশে বেশ কয়েকটা লম্বা লম্বা গাছ রয়েছে। আমি সেই গাছের পাশে চলে আসলাম। ঘর থেকে বের হওয়ার সময় লক্ষ্য করেছি আম্মা কাজে ব্যস্ত ছিল।
আমার কথা মতে আমি চোখ বন্ধ করলে উজ্জ্বল আলো দেখতে পারবো, তাই বাগিচার মধ্যে বসে পড়লাম। চোখটা বন্ধ করে অনেকক্ষণ বসে রইলাম, তবে আমি কোনো উজ্জ্বল আলো দেখতে পাচ্ছিলাম না। তখনই আমার রিংয়ের শব্দ শুনতে পেলাম। রিং বলল, মাস্টার, আপনি কি যোগব্যায়াম করছেন? না, আমি উজ্জ্বল আলো দেখার চেষ্টা করছি। আমার কথাটা শুনে সে হেসে দিল রিং। যদিও আমি হাসার দৃশ্য দেখতে পেলাম না, তবে আওয়াজটা খুব বিরক্ত করছিল। হাসির কি হলো? রিং বলল, না মানে মাস্টার, আপনার মানা কোর তৈরি হয়নি। এভাবে সারা জীবন বসে থাকলেও তো উজ্জ্বল আলো দেখতে পারবেন না। আমি বললাম, মানে মানা কোর তৈরি হয়নি? তাহলে আমি এনার্জি ব্যবহার করছি কিভাবে? রিং বলল, অবশ্যই সেটা আপনার স্কিলের কারণে। গ্লুটোনি, যেটার মাধ্যমে আপনি যে কোনো কিছু অ্যাবজর্ব করতে পারবেন। সকল অ্যাবজর্ব বস্তুর এনার্জি আমার ভেতরে জমা হবে। আপনার এনার্জি যখন ব্যবহারের প্রয়োজন হবে, তখন আবার আমার থেকে সেটা বের হবে। আমি বললাম, তাহলে তুমি আমার কোর হিসাবে কাজ করছো? রিং বলল, হ্যাঁ, যেহেতু মাস্টারের ওয়ার্ল্ডে ম্যাজিক্যাল এনার্জি একদম ছিল না বললেই হয়, তাই আপনার কোর তৈরি হয়নি। মূলত কোর জন্ম থেকেই তৈরি হয় একজনের শরীরে, তবে আপনার যেহেতু তৈরি হয়নি, তাই আমাকেও আপনার কোর হিসাবে ব্যবহার করতে হবে। আমি বললাম, কোর কি এখন তৈরি করার উপায় আর নেই? সে বলল, যাদের কোর থাকে না তারা এনার্জি ব্যবহার করতে পারে না। কোর তৈরি অসম্ভব কিছু না, তবে সেটা আমার জ্ঞানের বাইরে। আপনাকে অন্যান্য আইটেম খুঁজতে হবে সেটার জন্য। আমি বললাম, অন্য আইটেম? রিং বলল, আমার স্মৃতি অধিকাংশ সেল করা, তবে আমার এতটুকু মনে আছে, আমার পুরাতন মাস্টারের একটা রয়্যাল প্রাণী ছিল। সে মাস্টারের সকল জ্ঞান বহন করে। মাস্টার, আপনি যদি আপনার কোড তৈরি করতে চান তাহলে তাকে খুঁজতে হবে প্রথমে। আমি বললাম, তাহলে আমি আপাতত তোমার সাহায্যে ম্যাজিক ব্যবহার করতে পারবো? সে বলল, হ্যাঁ, যদিও একটা আসল কোর থেকে আমি সীমিত পরিমাণ কাজে আসব, তবে আপাতত সময়ের জন্য সেটাই যথেষ্ট হবে। আমি বললাম, ঠিক আছে, কোর না হলে পরে তৈরি করা যাবে। রিং আপাতত চুপ রইল। তার কথা মতে আমি বুঝলাম আমাকে উজ্জ্বল আলো দেখতে হবে না, আর আমি এখন স্পেল ব্যবহার করতে পারবো। কিন্তু সমস্যা হলো, আমি কোনো স্পেলই জানি না। আমি কাউকে পূর্বে স্পেল ব্যবহার করা দেখিনি। আর তাছাড়া আমার অ্যাট্রিবিউট ডার্ক, এটার স্পেল ছাড়া আমি অন্য কোনো স্পেল ব্যবহার করতে পারবো না। বেশ অনেকক্ষণ চেষ্টা করলাম আমি, কিন্তু আমার মাথায় কিছুই আসলো না। মাস্টার, আমি বলবো আপনি আপাতত আপনার স্কিল ব্যবহার করুন। স্পেল সম্পর্কে আমার নিজেরও তেমন জ্ঞান নেই। রিং বোর হয়ে কথাটা বলল। যদিও তার কথায় যুক্তি ছিল, তবে আমার রাগ হচ্ছিল। আমি একটা ফালতু অ্যাট্রিবিউট পেয়েছি যেটা দিয়ে কোনো কাজই হবে না। তবে হঠাৎ রিং বলে উঠল, কংগ্রাচুলেশন মাস্টার, আপনার ডার্ক অ্যাট্রিবিউট আনলক হয়েছে। আপনি ডার্ক ম্যাজিক ব্যবহার করতে পারবেন। নতুন টাইটেল আনলক হয়েছে, কনসামার। আমি টাইটেলের নাম শুনে অবাক হলাম। আমি কি কোনো ভিডিও গেম খেলছি এখানে? কিন্তু রিংকে বলতে ভুলে গেলাম যে এত পরে কেন সে আমাকে এটা বলছে। আমি তো কালকে আমার অ্যাট্রিবিউট আনলক করেছি। টাইটেল? রিং বলল, হ্যাঁ, এই টাইটেলের মাধ্যমে আপনার যে কোনো কনসার্ন করা খাবার কিংবা বস্তু থেকে এনার্জি অ্যাবজর্ব করতে পারবেন। সেই সাথে তাদের স্কিল কপি করার সম্ভাবনা রয়েছে। মানে এটা গ্লুটোনি স্কিলের মতো? রিং বলল, অনেকটা, তবে গ্লুটোনি স্কিলের সাহায্যে আপনার শরীর অ্যাবজর্ব করে আপনার টার্গেটকে, এবং এই টাইটেলের মাধ্যমে আপনি যেটা খাবেন সেটাই কাজ করবে। আমি বললাম, এটাও কি দিনে একবার? সে বলল, হ্যাঁ। আমি এখন আমার স্কিল কিংবা এই রিংয়ের ক্ষমতা সম্পর্কে পরিচিত হইনি। গ্লুটোনিকে পূর্বে টাওয়ারে থাকা অবস্থায় শুধু একবার ব্যবহার করেছিলাম, যার পর থেকে এখনও কোনো স্কিল ব্যবহার আমি করিনি, আসলে করার সুযোগ পাইনি। আমি যতটা সম্ভব মারিয়া এবং অ্যালমন্ড, অর্থাৎ আমার বাবা এবং মায়ের কাছ থেকে আমার পরিচয় গোপন রাখার চেষ্টা করছি। আমি জানি না কিভাবে অ্যালেক্স হয়েছি, কিন্তু আমি আজব কিছু করলে তারা সন্দেহ করতে পারে, এটা ভেবে যে আমি তাদের ছেলে নই। তবে একাডেমিতে প্রবেশের পর হয়তো সেটা নিয়ে বেশি চিন্তা করতে হবে না। আপাতত আম্মা ঘরের মধ্যে আছে। যেহেতু আমি ডার্ক অ্যাট্রিবিউটের কোনো স্পেল সম্পর্কে জানি না, তার জন্য স্কিল ব্যবহার করার চেষ্টা করা যায়। এখানে গ্লুটোনি ব্যবহারের কোনো প্রয়োজন আমি দেখছি না। আমার টাইটেলের স্কিলও এখানে কাজে দেবে না, কারণ খাওয়ার মতো কিছু সবজি ছাড়া আর কিছুই নেই। তবে যতদূর মনে পড়ে আরও 3টা স্কিল রয়েছে আমার। মেডিক, যেটা হিলিং স্কিল। রিং এর ব্যাখ্যা মতে আমার এটা ব্যবহারের জন্য কোনো প্রাণ এনার্জির প্রয়োজন হবে না। আমি মূলত এটার উপরে আগ্রহী না। যেটা আমাকে আগ্রহ করেছে সেটা হলো ডার্ক ফায়ার এবং স্কেলটন আর্মি। ডার্ক ফায়ারের মাধ্যমে আমি আমার শরীর দিয়ে কালো রঙের আগুন তৈরি করতে পারবো, যেটা ফায়ার অ্যাট্রিবিউটের থেকে কম কিছু না।
রিংটা বলল, মাস্টার আপনি ডার্ক ফায়ার স্কিল ব্যবহার করতে পারবেন, তবে প্রতিবারের ব্যবহারের পরে 5 মিনিটের কুল ডাউন থাকবে, 5 মিনিট পরে আবার ব্যবহার করতে পারবেন। রিং হঠাৎ তার জ্ঞান আমাকে দিল। আমার কাছে এটা ভিডিও গেম ছাড়া কিছুই মনে হচ্ছিল না। স্কিল কুলডাউন, আমি কি কোনো MMORPG গেম খেলছি? যদিও টাওয়ারের উদয় হওয়ার পর থেকে সকল অবাস্তব জিনিসকেও বিশ্বাস করতে হচ্ছে, তাই এ বিষয়ে আমি কমপ্লেন করতে পারছি না। ডার্ক ফায়ার? আমার ডান হাতের তালু আমি সোজা করে আকাশের দিকে মুখ করে রেখেছিলাম। তালুর মধ্যে হঠাৎ কালো ধোঁয়ার মতো তৈরি হলো। কয়েক সেকেন্ডের পরে দেখতে পেলাম সামান্য আগুন তৈরি হয়েছে, যেটা কালো কালার রঙের দেখতে। রিংটা বলল, মাস্টার আপনি এই আগুনকে নিজের মতো কন্ট্রোল করতে পারবেন, তবে আমার ভিতরে আপনার যতটুকু মানা রয়েছে তাতে এর চেয়ে বেশি আর হবে না। আপনাকে বেশি বেশি গ্লোটনি স্কিল এবং কনজিউমার টাইটেল ব্যবহার করতে হবে। রিংয়ের কথা মতো বুঝতে পারলাম আমার সামান্য এনার্জিতেও 10 সেকেন্ডের বেশি আমি এই ডার্ক ফায়ারকে জ্বালিয়ে রাখতে পারবো না। তবে এই স্কিল ব্যবহারের মাধ্যমে আমি সাধারণ একটা ধারণা করতে পেরেছি। আমার স্কিল ব্যবহারের জন্য আমাকে নাম ব্যবহার করতে হবে স্কিলের, যেটা অনেকটা স্পেল ব্যবহারের মতোই। তবে আমি যখন আমার স্কিলের নাম বললাম তখনই স্কিল অ্যাক্টিভ হয়নি, বরং যখন আমি মনের মধ্যে কালো রঙের আগুনের একটা রূপ ভাবছিলাম তখনই হাতে কালো আগুনের উদয় হয়। আচ্ছা রিং, আমার স্কেলের মতো স্পেলও কি কাজ করে? রিং বলল, মাস্টার ঠিক ধারণা করেছেন, যদিও আমার বিষয়টা মাত্র মনে পড়লো। আপনার স্কিল কাজ করে মনের মধ্যে ক্লিয়ার একটা চিত্র অঙ্কনের মাধ্যমে, যেটাকে অ্যাক্টিভ করতে আপনার স্কিলের নাম বলার প্রয়োজন হয়। যদি সেরকম স্পেল ব্যবহারের জন্য মনের মধ্যে সেই স্পেলের ক্লিয়ার একটা চিত্র অঙ্কন করে নিতে হয়। যদি চিত্রটা বেশি ক্লিয়ার না হয় তাহলে স্পেলের নাম বলতে হয়, এবং যদি বেশি ক্লিয়ার হয় তাহলে নাম না বললেও হয়। রিংয়ের কথা পেঁচানো মনে হলো। ঠিক মতো না বুঝলেও আমি স্পেলের গোপন সিক্রেট সম্পর্কে জানতে পেরেছি। শুধু আমাকে একবার বেশ কিছু স্পেল দেখতে হবে। আমি জানি না কিভাবে স্পেল কাজ করে এই ওয়ার্ল্ডের, তবে কয়েকটা স্পেল দেখলে আমি সেগুলোর ক্লিয়ার একটা চিত্র পাবো আমার মনের মধ্যে। এবারে ঘটনা শিফট। অ্যালমন্ড যাচ্ছে হান্টার অর্গানাইজেশনের একটা মিশনে। মারিয়ার অনুমতিতে সে অ্যালেক্সের সাথে সাথে করে নিয়ে যাচ্ছে তাদের গন্তব্য মেফাস ক্যাপিটালের পিছনের বনে। এটা তেমন বিশাল বন না, তবে বড় বড় দুটো পাহাড় থাকায় অনেক বড় দেখায় বনটাকে। বনের মধ্যে বিভিন্ন ধরনের ডিমনিক বিস্ট রয়েছে। একসময় সাধারণ প্রাণী ছিল তারা, তবে তারা ডিমনিক এনার্জি সংস্পর্শে এসে ইভলভ হয়েছে। ক্যাপিটালের পিছনে এই বন থাকায় হান্টার অর্গানাইজেশন বিভিন্ন শক্তিশালী ডিমনিক বিস্ট হত্যার মিশন দেয় বিভিন্ন হান্টারকে। হান্টারগুলোর মিশনের বিস্ট শিকার করে অর্থ উপার্জন করতে পারে। এভাবে বনের ডিমনিক বিস্ট নিয়ন্ত্রিত থাকে। অ্যালমন্ড তার ছেলেকে নিয়ে উপস্থিত হয় বনের মধ্যে। অ্যালেক্স অনেক কৌতূহলী, তার মুখের ভয়ের কোনো চিহ্ন দেখছে না অ্যালমন্ড। কিছুটা স্বস্তি ছাড়ল সে ছেলের ভয় না দেখে, কিন্তু অ্যালমন্ড হয়তো জানে না যে হাজার হাজার স্কেলটন আর্মির সাথে কোনো ম্যাজিক্যাল অস্ত্র ছাড়া ভাঙা একটা ছোট ড্যাগার দিয়ে লড়াই করে ভয়কে জয় করা অ্যালেক্স আর কিছুই ভয় পায় না এখন। অ্যালেক্স, আজকে বাবা তোমাকে দেখাবে একজন অরা ইউজারের ক্ষমতা। প্রথমে আমি টার্গেটকে খুঁজে শেষ করি, তারপরে এই বনের একটা স্পেশাল জায়গা আমি নিয়ে যাব তোমাকে। অ্যালেক্স নিজে ভয় না পেলেও অ্যালমন্ডের জন্য চিন্তিত ছিল, কারণ বাকি হান্টারদের মতো সে কোনো অস্ত্র কিংবা ম্যাজিক্যাল আইটেম বহন করতে পারে না। তবে অ্যালেক্সের চিন্তা কিছু সময়ের জন্য ছিল। কিছুক্ষণের মধ্যে তারা 2 হেডেড স্নেক পেয়ে যায়। সাপটা দেখতে অনেক ভয়ঙ্কর ছিল, যেটার শক্তিও কম ছিল না। অ্যালেক্স শুনেছে এরকম একটা ডিমনিক বিস্ট শিকারের জন্য 2 জন দক্ষ হান্টারের অনেক সময়ের প্রয়োজন হয়। তবে তার চোখের সামনে অ্যালমন্ড মাত্র একটা ঘুষির মাধ্যমে 2 মাথাযুক্ত সাপকে টুকরো টুকরো করে দেয়। সাপটার ব্লাড এবং পয়জনের চারপাশে ছড়িয়ে গেল। অ্যালেক্স দূর থেকে বিশ্বাস করতে পারছিল না যে সে কি দেখছিল। তার বাবা সাপটার থেকে অন্তত 10 ফুট দূরে ছিল। হাতের ঘুষিতে 10 ফুট দূরে থাকা সাপের একটা অংশ দেখা যাচ্ছে না, কিন্তু এইটুকু ছিল না শুধু, সাপের পিছনে থাকা জায়গায় মনে হচ্ছে উল্কাপতন হয়েছে আকাশ থেকে। বিশাল একটা জায়গা নিয়ে গর্ত তৈরি হয়েছে, যেখানে একটা গাছের চিহ্ন নেই। মারিয়া বলেছিল একটু কন্ট্রোলে থাকতে, কিন্তু এটা মনে হয় বেশি হয়ে গেছে। তারপরও লিমিটার খোলার পর মাত্র 1% ক্ষমতায় ব্যবহার করলাম।
অ্যালমন্ড আস্তে আস্তে বলল কথাটা। সে বুক ফুলিয়ে অ্যালেক্সের দিকে যেতে লাগলো। সে দুটো জিনিস ভেবে নিয়েছে, হয়তো অ্যালেক্স তার বাবার ক্ষমতা দেখে ভয় পাবে কিংবা আগ্রহী হবে। ভয় পেলে সান্ত্বনা দেওয়ার জন্য প্রস্তুত ছিল অ্যালমন্ড, এবং আগ্রহ হলে সে বিষয়ে অনেক লেকচার ভেবে রেখেছিল মনে মনে। অ্যালেক্স ভাবেও নি কখনো সে এত মারাত্মক কোনো দৃশ্য সে দেখতে পারবে। সে ভাবতেই পারছে না তার বাবা এত শক্তিশালী। তাহলে কি অ্যালেক্স অরা এনার্জি ব্যবহার করতে পারলে এমন করতে পারতো? চিন্তার মধ্যে তার বাবা তার সামনে এসে হাসি মাখা একটা মুখ করলো। অ্যালেক্স মনে হলো তার বাবা যুদ্ধ জয় করে এসেছে। অ্যালেক্স অবাক হলেও তার মুখে সে দৃশ্য দেখা যায়নি, তাই অ্যালমন্ড বুঝতে পারল না তার দুই ফর্মুলার কোনটা ব্যবহার করবে। অ্যালমন্ড খুশি থাকলেও মনে মনে কষ্ট পেল। সে অ্যালেক্সকে কাঁধের উপরে তুলে নিল এবং একটা স্পেশাল জায়গায় নিয়ে যেতে লাগলো। বনের মধ্যে একটা বিশাল ওয়াটারফলস রয়েছে, যার সৌন্দর্য খুবই মনোমুগ্ধকর। একটা ছোট নদের মতো তৈরি হয়েছে উপরের পানি নিচে পড়ার ফলে। অ্যালেক্সকে নামিয়ে দিল অ্যালমন্ড। অ্যালেক্সের মুখে এখন অবাক হওয়ার দৃশ্য দেখতে পেল অ্যালমন্ড। অ্যালমন্ড আবারও বিশ্ব জয় করা একটা হাসি দিল। সে বলল, অ্যালেক্স তুমি এখানে দাঁড়াও, আমি এখনই আসছি। অ্যালমন্ড পানির মধ্যে ঝাঁপ দিল। এই নদের মধ্যে এক ধরনের বিশেষ মাছ পাওয়া যায়, যেটা অনেক জনপ্রিয় একটা খাবার ক্যাপিটালের মধ্যে। তবে নোবেলরা ছাড়া এটা কেউই খেতে পারে না। ক্যাপিটালের মধ্যে আইনিভাবে নিষিদ্ধ এই মাছ খাওয়া কমনারদের জন্য। তাই অ্যালমন্ড একটা ধরতে গিয়েছে। তার বেশিক্ষণ লাগলো না। একটা বিশাল কাঁকড়ার এক পা ধরে পানির মধ্যে থেকে বেরিয়ে আসলো সে। অপেক্ষায় ছিল অ্যালেক্সের মুখে আবারও বিস্ময় দেখতে। তবে সে যে নিজেই বিস্ময় হয়ে যাবে এটা ভাবতে পারেনি। অ্যালেক্স আগুন ধরিয়েছে। সে আগুনে 6 ফুট সাইজের একটা গরিলাকে কাবাব করছে। তো বন্ধুরা, আজকের মতো এখানে এই পর্বটি শেষ করে দিলাম। কেমন হয়েছে? এবং এখন থেকে কিন্তু ইন্টারেস্টিং পর্ব শুরু হতে চলেছে। সো আশা করছি এখন থেকে আপনারা বেশি মজা পাবেন। তো ভিডিওটি কেমন লাগছে অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন, এবং পরের পার্ট আপনারা চান কিনা সেটাও নিচে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। তো দেখা হচ্ছে পরবর্তী পর্বতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি প্রিয়। এই ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও।